শেখ মুজিবুর রহমান যেভাবে আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, শেখ হাসিনার জীবনেও কি একই নিয়তি ঘনিয়ে আসছে? কি হবে হাসিনার এরপর? কিন্তু এখন যেটা হলো সেটা তো মুজিববাদকে শেষ করে দেওয়া হলো, আর শেখ হাসিনাও যাতে দেশে ফিরতে না পারে সেই পথ এঁকে দেওয়া হলো। গণহত্যার জন্য দায়ী এমন একজন ব্যক্তিকে যদি এরপরও আশ্রয় দেয় ভারত, তাহলে কি হবে? ইট মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য হস্টিলিটি দিস ক্রিয়েটস টুয়ার্ডস বাংলাদেশ অ্যান্ড ইটস পিপল। তাহলে তাদের বুঝতে হবে যে ভারত বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের সঙ্গে বৈরিতা করছে, কিচ্ছু করছে না। এটা আপনাদের ধারণা। দ্য কোর্টস অফ বাংলাদেশ, প্রথম কথা এটা তো কোর্ট নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন শিক্ষিত মানুষ, কেন ট্রাইব্যুনালকে কোর্ট বলছেন হঠাৎ করে? কোথাকার কোর্ট এটা? আপনার যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা কোথাকার কোর্ট? কেন বলছেন কোর্ট? আবার এক্সের মতন জায়গায় সেখানে আপনি লিখছেন কোর্ট। তিনি দেশেই ছিলেন না, তিনি উপস্থিতি ছিলেন না, তাকে ছাড়াই তার বিচার হয়ে গেল। এটা অবশ্যই একটা আন্তর্জাতিকভাবে ফেয়ার ট্রায়াল নয়। কে বলছে? জাতিসংঘ বলছে যেটা ফেয়ার ট্রায়াল নয়। শুনুন, ভারত আগুন লাগাচ্ছে না, ভারত আপনাদের বাংলাদেশে যে আগুন লেগেছে সেটা দমানোর চেষ্টা করছে। একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য 2010 সালে যে ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন শেখ হাসিনা, আজ সেই ট্রাইব্যুনালই শেখ হাসিনার ফাঁসির সাজা শোনালো, মৃত্যুদণ্ড। কিন্তু এই রায় কতটা কার্যকর? এই কোর্টের এই যে ট্রাইব্যুনাল, তার বৈধতা কতটুকু? এই যে মৃত্যুদণ্ডের সাজা, আমৃত্যু কারাদণ্ডের সাজা, এটা কি আদৌ কার্যকর হবে? বাংলাদেশ ভারতের কাছে আরও একবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এখনও অফিসিয়াল কোনো চিঠি আসেনি, তবে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা একটা কথা বলেছে। তার প্রত্যুত্তরে তাকে ফেরানো নিয়ে সেরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি ভারতের তরফে, তবে বিদেশ মন্ত্রকের তরফে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। এবার বাংলাদেশে যারা ডক্টর ইউনূস রাজাকারপন্থী, তারা বলছে ভারত যদি এরপরেও শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা রাষ্ট্রসংঘে যাবে, জাতিসংঘে যাবে, ইউএনএ, আর কোথায় যাবে? ইন্টারপোলে যাবে। কি হবে? জাতিসংঘ ইতিমধ্যেই তাদের বিবৃতি জারি করেছে, সেখানে তারা এই যে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডে তারা আপত্তি জানিয়েছে, সেটাও আপনাদের জানাবো। আর তাহলে হবেটা কি? ইন্টারপোল কি করবে? বুঝতে পারছেন? আজকের যে প্রশ্ন, যে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সঙ্গে আরও দুজন রয়েছে, আসাদুজ্জামান খান, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আল মামুন যিনি আছেন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটা গত এপিসোডেই আপনাদের সামনে খোলসা করেছি। আর আজকে বলবো যে এরপর শেখ হাসিনার কি হতে চলেছে। শেখ মুজিবুর রহমান যেভাবে আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, শেখ হাসিনার জীবনেও কি একই নিয়তি ঘনিয়ে আসছে? কি হবে হাসিনার এরপর? চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। আজকের হেডলাইন এই কথাটাই, যে এরপর কি হবে হাসিনার। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি যে ইতিমধ্যেই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ট্রাইব্যুনাল, আর এর পরেই আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই কর্মসূচি তারা সফল করতে ইতিমধ্যেই নেমে পড়েছে। আপনারা জানেন, সোমবার সারাদিন আওয়ামী লীগের এই শাটডাউন কর্মসূচির জন্য পুলিশ প্রশাসন, সেনাবাহিনীও কোনো রিস্ক নেয়নি, তারা সব কিছু বন্ধ করে রেখেছিল। একতরফে এটা সফলই বলা যায়। আর রাতের দিকে কি হলো? সাজা শোনানোর পর তখন আগুন জ্বলে উঠল। এই যে দেখুন, হেডলাইন করেছে যুগান্তর, বলছে মহাসড়কের টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। যদিও এই নিষিদ্ধ শুধু দেশেই ব্যবহার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে সংবাদ মাধ্যমে বলে আসেন যে তাদের কার্যকর শিথিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে, ওই দল নিষিদ্ধ নয়। কিন্তু এখন যেটা হলো সেটা তো মুজিববাদকে শেষ করে দেওয়া হলো, আর শেখ হাসিনাও যাতে দেশে ফিরতে না পারে সেই পথ এঁকে দেওয়া হলো। কি ভাবছেন? আপনারা সফল হবেন? সেটাই আজকে বোঝাবো যে সফল কে হবে, এই রায়ের পর
কে আসলে সফল হতে চলেছে। দেখুন বলছে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, এই যে ছবি, ঢাকা আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে দেখুন বাংলা ট্রিবিউন করেছে, শেখ হাসিনা রায় ঘোষণার পর গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ বিক্ষোভ। যে গোপালগঞ্জে সেনাবাহিনীকে নিয়ে গেছিল এনসিপি, বুঝতে পেরেছেন, একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল, সেই গোপালগঞ্জ আজকে আবার ব্যাকফায়ার করছে। দেখুন সাধারণ মানুষ নেমেছে পথে যে এই রায় মানছি না, মানব না। কেন বলছে তারা? তার কারণ এই যে কোর্ট, এই কোর্টের বৈধতা কত। এই যে দেখছেন স্ক্রল করেছে, ইনি হচ্ছেন আসিফ নজরুল, এই মুহূর্তে বাংলাদেশের যে ল মিনিস্ট্রি রয়েছে তার উপদেষ্টা, ঠিক আছে, আইন উপদেষ্টা তিনি বলছেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বটে হয়তো। বলছে বাংলাদেশ আর্জেস ইন্ডিয়া টু হ্যান্ড ওভার শেখ হাসিনা আফটার ট্রাইব্যুনাল সেন্টেন্স হার টু ডেথ। তাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে এবার বাংলাদেশে ফেরত পাঠান। এর আগে একাধিকবার এরকম তারা নোটিশ পাঠিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কি বলেছে? ভারত কিন্তু এতদিন কোনো কথা বলেনি, তবে এইবার ভারত কিন্তু তাদের মুখ খুলে কি বলল সেটা আপনাদের জানাচ্ছি। প্রথমে দেখুন বলছে মন্ডে, সোমবার যেদিন এটা হয়, এই রায় দেওয়া হয়, সেই দিনই এই যে বলছে who was earlier in the day sentenced to death by tribunal that found her guilty and crimes against humanity। তিনটে তার অপরাধ, এক অপরাধ তিনি হিংসা ছড়িয়ে দিয়েছেন, হিংসায় ইন্ধন দিয়েছেন, আরেকটা অপরাধ তিনি নিরীহ বিপ্লবীদের খুন করেছেন, এমনটাই ট্রাইব্যুনাল বলছে, আর 3 নম্বর খুনে তিনি প্রশাসনকে ইউজ করেছেন। বুঝতে পারছেন, এই 3টে অভিযোগ তার উপর আনা হয়েছে, আর সেই কারণে তাকে ফেরত চাইছে। ঢাকা অলসো ডিমান্ডেড দ্য এক্সট্রাডিশন অফ দ্য কান্ট্রিজ ফর্মার ইন্টেরিয়র মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল টু বাংলাদেশ, ইন্ডিয়া টুডে রিপোর্টেড। হাসিনাকে তো চাইছেই, সঙ্গে আসাদুজ্জামান খানকেও চাইছে, বলছে দুজনকেই ফেরত পাঠান, মামাবাড়ির আবদার নাকি। এবার দেখুন বলছে কে বলছে এটা, এই যে বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আসিফ নজরুল, তিনি বলছেন যে এর পরেও যদি ইফ ইন্ডিয়া কন্টিনিউস টু গিভ রিফিউজ টু সামওয়ান রেসপন্সিবল ফর মাস কিলিং, গণহত্যার জন্য দায়ী এমন একজন ব্যক্তিকে যদি এর পরেও আশ্রয় দেয় ভারত, তাহলে কি হবে? ইট মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য হস্টিলিটি দিস ক্রিয়েটস টুয়ার্ডস বাংলাদেশ অ্যান্ড ইটস পিপল। তাহলে তাদের বুঝতে হবে যে ভারত বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের সঙ্গে বৈরিতা করছে, কিচ্ছু করছে না। এটা আপনাদের ধারণা। সাধারণ মানুষ কি করছে দেখুন, এই যে ছবি আগেই আমি দেখিয়ে দিয়েছি, সাধারণ মানুষ কি করছে সেই ছবি আমি আগেই দেখিয়ে দিয়েছি। আপনারা দেখাবেন মিষ্টি খাওয়ার কয়েকটা ছবি, সাধারণ মানুষ বলে তাদেরকে চালিয়ে দেবেন, যারা ওই বিএনপি এনসিপি থেকে ভাড়া করে নিয়ে আসা লোক, তাদেরকে দেখাবেন যে এরা সাধারণ মানুষ, এরা খুব উৎফুল্ল হাসিনার ফাঁসির জন্য। না, সাধারণ মানুষ উৎফুল্ল নয়। সেই সাড়া আমি গত ভিডিওতেই পেয়েছি, যেখানে প্রত্যেকটা মানুষ বলছে যে এরা শুধু হাসিনা না, শেখ মুজিবুরকেও ফাঁসি দিয়েছিল, শেখ মুজিবুরেরও ফাঁসির সাজা শুনিয়েছিল এই রাজাকারের দল। কিচ্ছু করতে পারেনি। তারপর গিয়ে কি করেছিল? মুজিবুরকে খুন করেছিল, জাতির পিতাকে। সেই দিকেই এগোচ্ছে, বলছে যদি না ফেরাতে পারি হাসিনাকে তাহলে খুন করে দেবো। দিল্লি বিস্ফোরণে কী হয়েছিল? দিল্লি বিস্ফোরণে হাসিনাকে টার্গেট করা হয়েছিল, সেই এপিসোড আপনাদের দিয়েছি, আপনারা দেখতে পারেন। সেখানে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আমি তথ্য তুলে ধরে প্রমাণ করেছি যে হাসিনাকে কীভাবে টার্গেট করা হয়েছিল দিল্লি বিস্ফোরণের সময়। বুঝতেই পারছেন, জয়সি মোহাম্মদ পাকিস্তান গোষ্ঠী। আর এখানে আসিফ নজরুল বলছে যে আমাদের ফেরত দিতেই হবে, কারণ প্রত্যর্পণ চুক্তি আছে, ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী ফেরত দিতেই হবে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, বাংলাদেশের প্রাক্তন ভারতীয় হাই কমিশনার, ভারতে অবস্থিত যে বাংলাদেশের হাই কমিশন, সেখানে তিনি একজন প্রাক্তন হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি কি বলছেন? তিনি বলছেন এই কোর্টটার কোনো বৈধতা নেই। 2010 সালে এই কোর্টটি হাসিনা তৈরি করেছিলেন, সেই সময় যারা 71-এর যুদ্ধ অপরাধী তাদের বিচার করার জন্য। তারপর এই কোর্ট ভেঙে দেওয়া হয়, তারপর এই কোর্টটা আবার কে তৈরি করে? এই অন্তর্বর্তী সরকারে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর এই কোর্ট আবার, এই ট্রাইব্যুনাল আবার সংগঠিত হয়। কি অধিকার আছে একটা অন্তর্বর্তী সরকারের, কি অধিকার আছে একটা ট্রাইব্যুনাল গঠন করার? বড় প্রশ্ন। তাই
এই ট্রাইব্যুনালের রায় সেভাবে কেউ গ্রাহ্য করছে না। তা সত্ত্বেও ভারতীয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা কিন্তু তাদের বিবৃতি জারি করেছে, যেহেতু হাসিনা ইন্ডিয়ায় রয়েছে। কি বলছে? এই যে ফাঁসির সাজা শোনানো হলো, তারপর থেকেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। প্রথমে আসিফ নজরুল তিনি আল জাজিরাকে গিয়ে একটা বলছেন যে ফেরত দিতেই হবে, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি আছে। আর অন্যদিকে প্রাক্তন হাই কমিশনার, বাংলাদেশি হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী তিনি বলছেন না না না, প্রত্যর্পণ চুক্তিতে এটাও রয়েছে যে কোনো রাজনৈতিকভাবে আশ্রয় নিয়েছে এমন কোনো ব্যক্তিকে কিন্তু প্রত্যর্পণ চুক্তির মধ্যে আনা হয় না। বুঝতে পারছেন? মানে আমরা ছেড়ে দিলে তো আপনারা তাকে মেরে ফেলবেন, এটা হয় নাকি? অত সহজ? বিশৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছবে? বুঝতে পারছেন একটা কথা? শুনুন, ভারত আগুন লাগাচ্ছে না, ভারত আপনাদের বাংলাদেশে যে আগুন লেগেছে সেটা দমানোর চেষ্টা করছে। কেন বলছি দেখুন, ওয়ার করেছে বাংলাদেশ কোর্ট সেন্টেন্স হাসিনা টু ডেথ, গভর্নমেন্ট সিক্স হার রিটার্ন, ইন্ডিয়া স্টেজ সার্কামস্পেক্ট। কি বলছে? ইন ইন্ডিয়াস ফার্স্ট রিয়াকশন, Union External Affairs Ministry gave a short statement that it had noted to the verdict. As a closer neighbor, India remains committed to the best interest for the people of the Bangladesh. বাংলাদেশের যারা বাসিন্দা, যারা সত্যিকারের সাধারণ মানুষ, যারা রাজাকার নয়, যারা বাঙালি, বুঝতে পারছেন, যারা বাংলার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তাদেরকেই আমরা বলছি, তাদেরকেই অ্যাড্রেস করছি। সেই সাধারণ মানুষের সঙ্গে ভারত সরকার ছিল, আছে, আগামী দিনেও থাকবে। এই যে পুরো বিষয়টা এখানে দিয়েছে, খুব ছোট্ট একটা নোটিশ জারি করেছিল, সেখানে বলেছে যে ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট অ্যানাউন্সড বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ কনসার্নিং ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডের সাজা, যে রায় দিয়েছে, তার প্রতি ভারত কিন্তু দৃষ্টি গোচর করেছে। ঠিক আছে? এই যে বলছে ইন্ডিয়া হ্যাজ নোটেড, এটা কিন্তু নোট করা হয়েছে, কিন্তু এটা ভালো কি খারাপ সেটা কিন্তু বলা হচ্ছে না, নোট করা হয়েছে, এটা অগোচরে রয়েছে ভারতের। 2 নম্বর কি? অ্যাজ এ ক্লোজ নেইবার, একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া রিমেন্স কমিটেড টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল অ্যান্ড বাংলাদেশ, ইনক্লুডিং কি কি? পিস, যদি শান্তি চান ভারত রয়েছে আপনার পাশে, ডেমোক্রেসি, যদি গণতন্ত্র চান ভারত রয়েছে আপনার পাশে, ইনক্লুশন, যদি অন্তর্ভুক্তি সবার অংশগ্রহণ চান কোনো একটা এই নির্বাচনের মতন ক্ষেত্রে, সেই জন্য ভারত বাংলাদেশের পাশে আছে। আর স্টেবিলিটি মানে স্থিতিশীলতা যদি বজায় রাখতে চান তাহলে ভারত আপনাদের সঙ্গে আছে। ইন দ্যাট অলওয়েজ এঙ্গেজ কনস্ট্রাকটিভলি উইথ অল স্টেক হোল্ডার্স টু দ্য এন্ড। বলছে এই লক্ষ্যে, এই যে শান্তি, গণতন্ত্র, এই ধরনের বিষয় যদি আপনারা চান তাহলে এক্ষেত্রে ভারত আছে আপনাদের সঙ্গে, এবং সেই লক্ষ্যে যারা এই ধরনের, যারা চায়, যারা এই ধরনের অংশীদার, স্টেক হোল্ডার্স, যারা শান্তি চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের সঙ্গে ভারত কিন্তু গঠনমূলকভাবে পায়ে পা মিলিয়ে চলবে এবং যোগাযোগ স্থাপন করবে, রাখবে। আর তারপরেই ডাক্তার ইউনূস ফেটে গেছেন, তার রাগ চরমে উঠে গেছে মাথার উপরে। তিনি একটা এক্সে এটা লিখেছেন, এটা বিশাল বড় লিখেছেন, প্রচুর বড়। আমি খালি 2টো স্তবক তুলে রেখেছি, কারণ যা তিনি বলতে চেয়েছেন সেটা এইখানেই তিনি বলে দিয়েছেন। বুঝতে পেরেছেন? প্রথম যে স্ট্যান্ডার সেখানে তিনি বলে দিয়েছেন যেটা বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি, তারপর তো ভাটিয়েছেন। তারপর নিষ্ঠা করে পড়বেন এই এক্সে গিয়ে এই শিরোনামে যে স্টেটমেন্ট অফ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে? বলছে ঢাকা টুডে, এটা মন্ডেই করেছিলেন, কারণ মন্ডেতেই ভারত এটা জারি করেছে, এই বিবৃতি জারি করেছিল। আর পরেই তিনি এক্সে লিখছেন যে দ্য কোর্টস অফ বাংলাদেশ। প্রথম কথা, এটা তো কোর্ট নয় ডাক্তার মোহাম্মদ ইউনূস, আপনি একজন শিক্ষিত মানুষ, কেন ট্রাইব্যুনালকে কোর্ট বলছেন হঠাৎ করে? কোথাকার কোর্ট এটা? আপনার যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা কোথাকার কোর্ট? কেন বলছেন কোর্ট? আবার এক্সের মতন জায়গায় সেখানে আপনি লিখছেন কোর্ট। আপনার মতন শিক্ষিত মানুষকে মানায় না। যাই হোক, দ্য কোর্টস অফ বাংলাদেশ হ্যাভ স্পোকেন উইথ এ ক্ল্যারিটি দ্যাট রেসোনেটস অ্যাক্রস দ্য নেশনস অ্যান্ড বিহন্ড। বলছে আজকে যে বাংলাদেশ কোর্ট যা বলেছে সেটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও নাকি সেটা পৌঁছে গেছে, সবাই জানতে পেরে গেছে।
বুঝতে পারছেন? দ্য কনভিকশন অ্যান্ড সেন্টেন্সিং affirm a fundamental principle, no one regardless of power is above the law. কেউ আইনের ঊর্ধ্ব নয়। কি বড় বড় কথা, যতই ক্ষমতা থাক আপনার, এই রায় দেখিয়ে দিল যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার বক্তব্য, দিস ইজ ভার্ডিক্ট অফার্স ভাইটাল ইন ইনসাফিসিয়েন্স জাস্টিস টু দ্য থাউজেন্ডস harmed in the uprising of July and August 2024. আসলে এখানে ওনার লেখা উচিত ছিল যে মেটিকুলাস ডিজাইন। এই যে এখানে লিখেছেন আপরাইজিং অফ জুলাই, সেখানে ওনার লেখা উচিত ছিল যে মেটিকুলাস ডিজাইন। তাহলে তো মানাতো, মানাচ্ছে না, এত বড় বড় কথা আপনার মুখে মানায় না। অ্যান্ড দ্য ফ্যামিলিজ হু স্টিল ক্যারি দেয়ার লস, বলছে নাকি 1000 মানুষ মারা গেছে এবং তাদের পরিবার এটাকে সাফার করছে, আর সেই কারণে এই রায় একদম মানুষের চোখ খুলে দিল। শুধু দেশের মানুষের নয়, আসলে বলতে চেয়েছেন ইন্ডিয়ারও, কারণ ইন্ডিয়াতে এখন হাসিনা রয়েছে, ইন্ডিয়ারও নাকি চোখ খুলে গেছে, সেখানেও নাকি এই রায়ের গুঞ্জন পৌঁছে গিয়েছে। এবার তারা ভাবুক যে একজন আসামিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তারা আশ্রয় দেবে কিনা। এই পুরো এক্স হ্যান্ডেলে এই যে বক্তব্য তার, সেই বক্তব্যে তার এই বক্তব্যই উঠে এসছে। কিন্তু এই ধমকি শুধু ধমকিতেই থেকে গেছে, তার কারণ কি বলছি দেখুন। যে রাজাকাররা এতদিন আনন্দ করছিল, মানে এই যে সময়টা জাস্ট 24 ঘন্টাও হয়নি, এই 24 ঘন্টার মধ্যে প্রচুর আনন্দ তাদের, যে ফেরাতেই হবে, ভারত আর কিচ্ছু করতে পারবে না। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে লিখেছে না, ভারত বিবৃতিতে খুব সুন্দরভাবে লিখেছে, দেখুন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ। এটা কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয় যে যেখানে দেশের প্রত্যেকটা দেশের বিচার করা যেতে পারে না, এটা সেরকম কোনো ট্রাইব্যুনাল নয়। এখানে শুধু বাংলাদেশেরই বিচার হয়, আর বাংলাদেশে তাদেরই বিচার হয় যারা CIA, ISI, চায়নার সঙ্গে থাকে না। বোঝা গেল কেন বলছি? তার কারণ একদিকে যখন শেখ হাসিনার রায় ঘোষণা হচ্ছে, আর অন্যদিকে না, ধানমন্ডি 32-এর কথা বলছি না, সেটা গত এপিসোডেই বলেছি। অন্যদিকে কি হয়েছে, চট্টগ্রাম বন্দর বিক্রি হয়ে গেছে, সেটাও আপনাদের দেখাবো আজকে। দেখুন, তার আগে এই জিনিসটা দেখুন যে ইউনাইটেড নেশন যারা জাতিসংঘ করে একদম বলছে ভারতকে নাকি ফেরত পাঠাতেই হবে, না জাতিসংঘ তারা বলবে যে ভারতকে ফেরত পাঠাতে, ভারতের তখন নাক কাটাই যাবে, তার আগেই ভারত ফেরত পাঠিয়ে দেবে শেখ হাসিনাকে। তাদের যে বাড়া ভাত, তাতে ছাই ফেলে দিয়েছে কে? মানবাধিকার সংস্থাগুলি আর ইউনাইটেড নেশনস। দ্য ইকোনমিক্স টাইমস লিখছে, বাংলাদেশ 6 শেখ হাসিনাস হ্যান্ডওভার, ইন্ডিয়া ব্রেক সাইলেন্স অন ভার্ডিক্ট। এই হেডলাইনটা অবশ্যই, এর খবরটা আমি আপনাদের আগেই বলেছি, কিন্তু এই হেডলাইনেই নিচের দিকে পাবেন এই জায়গাটা, যেখানে দ্য ইউনাইটেড নেশনস সেড দ্যাট হোয়াইল ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেন্টেন্সিং ফর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মার্কড অ্যান ইম্পর্টেন্ট মোমেন্ট ফর ভিকটিমস, সি শুড নট হ্যাভ বিন সেন্টেন্সড টু ডেথ। বলছে কি? বলছে এই যে বিচার, এই বিচারটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং যারা এই ঘটনায় ভিকটিম তাদের জন্য একটা অবশ্যই এটা একটা ন্যায়ের দিক। কিন্তু উই শুড নট হ্যাভ বিন সেন্টেন্সড টু ডেথ, আমরা মৃত্যুদণ্ড আশা করিনি। কে বলছে এটা? জাতিসংঘ বলছে। আপনারা জাতিসংঘ করে লাফান না, জাতিসংঘ এই কথা বলছে। দেখুন, নামও দিয়ে দিয়েছে, ইউনাইটেড নেশনস রাইটস অফিস স্পোকস ওমেন রবিনা সামদাসানি রেজড কনসার্ন দ্যাট দ্য ট্রায়াল হেল্ড ইন অ্যাবসেনেসিয়া মে নট হ্যাভ মেট অল ইন্টারন্যাশনাল ডিউ প্রসেস অ্যান্ড ফেয়ার ট্রায়াল স্ট্যান্ডার্ড। কি বলছে? তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি, তাকে মানে তিনি দেশেই ছিলেন না, তিনি উপস্থিতি ছিলেন না, তাকে ছাড়াই তার বিচার হয়ে গেল। এটা অবশ্যই একটা আন্তর্জাতিকভাবে ফেয়ার ট্রায়াল নয়। কে বলছে? জাতিসংঘ বলছে যে এটা ফেয়ার ট্রায়াল নয়। তাই উই অলসো রিগ্রেট দ্য ইম্পোজিশন অফ দ্য ডেথ পেনাল্টি হুইচ উই অপোজ ইন অল সার্কামস্টেন্স। তাই আমরা এই মৃত্যুদণ্ডের প্রতি আপত্তি জানাচ্ছি, এতে আমাদের একমত নেই। কে বলছে এটা? জাতিসংঘ বলছে, আপনাদের জাতিসংঘ। রাষ্ট্রসংঘ বলছে, ইউনাইটেড নেশনস, তারা বলছে যে আমরা এই মৃত্যুদণ্ডে আপত্তি জানাচ্ছি, রিগ্রেট জানাচ্ছি।
তাই বিচার হয়েছে ঠিক আছে, কিন্তু এই কথাটাও বলেছে আপনারা বিচার করতে পারেন, কিন্তু দেখুন যে প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র তৈরি হচ্ছে কিনা, বিশ্বাসযোগ্যতা অর্জন হচ্ছে কিনা, সাধারণ মানুষ ওই প্রতিষ্ঠানকে মানছে কিনা। আপনারা রাতারাতি এসে একটা প্রতিষ্ঠান বানিয়ে দিলেন, আর সেই প্রতিষ্ঠান রাতারাতি একটা রায় ঘোষণা করে দিল, আর আপনারা উৎফুল্ল হয়ে নাচছেন। তার বৈধতা কি? আদৌ আপনি এই রায় কার্যকর করতে পারবেন কি না বুঝতে পারছেন? কিন্তু যারা ওই গণ্ডমূর্খ কয়েকজন আছে তাদেরকে বুঝিয়ে বেড়াচ্ছেন, শিবির টিবিরের ছাত্র যারা, তাদেরকে বুঝিয়ে বেড়াচ্ছেন কিচ্ছু করতে পারবে না, ভারত ফেরত পাঠাতেই হবে। ভারত ফেরত পাঠাবে না হাসিনাকে, তাহলে কে পাঠাবে? রাষ্ট্রসংঘ পাঠাবে, ইন্টারপোল পাঠাবে। এই তো রাষ্ট্রসংঘ কি বলছে বলে দিলাম, এবার ইন্টারপোল কি বলছে সেটাও বলে দেবো। দেখুন, বলছে বিবিসি বাংলা নিউজ, তারা করেছে যে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি। আমি আগেই বলেছি এই নিচটার দিকে আছে জাতিসংঘ কি বলেছে, এই খবরটা গিয়ে পড়ে নেবেন। তারা বলেছে এই মৃত্যুদণ্ডের রায় বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। জাতিসংঘ মৃত্যুদণ্ড মানে না, আর এই ধরনের একদম সর্বোচ্চ সাজা, এই ধরনের যে বলছে মানবাধিকার লঙ্ঘন, সেই বিষয়ে হতে পারে না, হতে পারে না, এটা জাতিসংঘ নিজে থেকে বলছে। আর দেখুন, মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে অনুপস্থিতিতে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানেও লিখেছে অ্যাবসেন্সিয়া, ঠিক আছে। বলছে বিচার এবং উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা, এবং হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুঝতে পারছেন শেখ হাসিনা তিনি কি বলেছেন নিজে, যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি, এই বিচার তিনিও মানছেন না। একটা ক্যাঙ্গারো কোর্ট, ওই যে বললাম রাতারাতি এসে একটা কোর্ট বানিয়ে দিলাম ট্রাইব্যুনাল, আর রাতারাতি আমি বিচার দিয়ে দিলাম, যা এবার তুই যা ইচ্ছা করার কর। না, তার পক্ষের কেউ আছে, বুঝতে পারছেন? কেউ নেই। একটা সরকারের তরফে হাসিনার মানে সরকার পাঠিয়ে দিয়েছে হাসিনার তরফে তাকে লড়ার জন্য, একটা তো ডেমো থাকতে হবে, নাহলে কার সঙ্গে লড়াই করবে তাজুল ইসলাম, তাই না? সেগুলো সাজিয়ে গুছিয়ে একটা সরকারি আইনজীবীকে পাঠিয়ে দিয়েছে, বলছে ইনি লড়বেন, শেখ হাসিনার হয়ে ইনি লড়বেন। তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। দেখুন, হিউম্যান রাইটস বলছে যে তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, বুঝতে পেরেছেন? শেখ হাসিনা তাদের নিজস্ব যে যারা তার হয়ে কথা বলবে নিজেদের আইনজীবী, সেরকম কোনো সুযোগ তাকে দেওয়া হয়নি, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। স্বাভাবিকভাবে হিউম্যান রাইটস ওয়াচ তারাও মানছে না, জাতিসংঘও মানছে না, হিউম্যান রাইটস ওয়াচ তারাও মানছে না। শুধু একটা নয়, অনেকগুলি মানবাধিকার সংস্থা একসঙ্গে এই বিবৃতি জারি করেছে, বুঝতে পেরেছেন? এবার দেখুন বলছে শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে। কালের কণ্ঠ লিখছে কি হতে পারে, এটা বড় প্রশ্ন এই মুহূর্তে, যে জাতিসংঘও মানছে না, ভারতও বলছে ফেরত দেব না, তাহলে কি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? কিভাবে শেখ হাসিনাকে এবার বাগে আনা যাবে? তাকে তো মারতে হবে কোনো মতে, আওয়ামী লীগকে তো শেষ করতে হবে, মুজিববাদকে দেশ থেকে উৎখাত করে দিতে হবে, এটাই তো মূল মোটো, তাই না? কিন্তু দেখুন কি হবে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 2073 অনুসারে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু একইভাবে রাষ্ট্র বা অভিযোগকারী পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে, তবে পলাতক আসামিকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে, এরপরই তার পক্ষে আইনজীবী আপিল করতে পারবেন। তার মানে হচ্ছে শেখ হাসিনাকে যদি এখন তাদের সুপ্রিম কোর্টে, কালের কণ্ঠ লিখছে তাদের কথা মতন, যদি সুপ্রিম কোর্টে শেখ হাসিনাকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হয়, তাহলে তাকে সবার প্রথমে দেশে ফিরতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে, মানে গ্রেপ্তার বরণ করতে হবে। আর তারপর আত্মসমর্পণের পর আসামিপক্ষ ট্রাইব্যুনালের বিচার পদ্ধতির ত্রুটি, অসঙ্গতি বা প্রমাণ উপস্থাপনায় ভুল ত্রুটি তুলে ধরে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন। রায়ের 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় এবং 60 দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। কি বলছে তাহলে? এই যে রায় ঘোষণা হলো 17ই নভেম্বর থেকে 30 দিনের মধ্যেই তাকে এই পুরো প্রক্রিয়াটা করতে হবে। প্রথমে তাকে দেশে ফিরতে হবে, তারপর তাকে সুপ্রিম কোর্টে নিজের, আগে তো আত্মসমর্পণ করতে হবে, দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে, তারপর সুপ্রিম কোর্টে তিনি নিজের হয়ে একটা আপিল করতে পারবেন এই রায়ের বিরুদ্ধে গিয়ে। সেটা কবে করতে হবে? 30 দিনের মধ্যে। কবে থেকে? 17ই নভেম্বর থেকে 30 দিন, বুঝতে পেরেছেন? 17ই নভেম্বর থেকে 30 দিন, নভেম্বর 30 দিন এই মাস,
তাহলে ধরে নিই 17ই ডিসেম্বর লাস্ট ডেট, 17ই ডিসেম্বর। 17ই ডিসেম্বরের মধ্যে যদি এই জিনিসটা তিনি না করেন তাহলে কি হবে? তাহলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে যেটা রয়েছে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে দিতে পারে। বুঝতে পেরেছেন? বলছে কিন্তু তাতে কোনো যায় আসে না। কেন বলছি সেটাও বলে দিচ্ছি। আপিলের পর রয়েছে রিভিউ, পুনর্বিবেচনা আবেদন, যা বিচার প্রক্রিয়ার শেষ আইনি ধাপ। এখানেও আসামি আপিল রায়ের আইনি ত্রুটি বা ভুল ব্যাখ্যা তুলে ধরতে পারেন। রিভিউতে আগেও দণ্ড পরিবর্তন বা খালাস পাওয়ার নজির রয়েছে। বুঝতে পেরেছেন? এটা যদি তিনি করেন তাহলে তার একটা মুক্তি পাওয়ার একটা স্কোপ রয়েছে। আর কি স্কোপ রয়েছে? বলছে এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দণ্ড কমানো, স্থগিত বা মওকুফ করতে পারেন। তিনি এখন যেতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু যিনি রয়েছেন রাষ্ট্রপতি, তার কাছে গিয়ে তিনি ক্ষমা চাইতে পারেন, একটা নোটিশ দিতে পারেন যে অ্যাপোলজিস, যে আমি যা করেছি ভুল করেছি। কিন্তু শেখ হাসিনা কি বলছেন? শেখ হাসিনা বলছেন তিনি এই খুনগুলো করেননি, তিনি কোনো নির্দেশই দেননি। এই যে বুলেট পাওয়া গেছে আদালতে দেখিয়েছেন না, হাসিনার বক্তব্য শুনিয়েছেন না, সেগুলো সবই ফেক। কে বলছে? শেখ হাসিনা বলছে। আপনি বলবেন কেন মানব? হাসিনা কোথা থেকে কি একটা অডিও বার্তা দিচ্ছে সেটা শুনে আমরা কেন মানব? আমি বলছি হাসিনা কার সঙ্গে কিভাবে কি ফোনে কথা বলেছে সেটা আপনার যদি আইসিটি মেনে নিতে পারে তাহলে হাসিনা যে অডিও বার্তা দিচ্ছে ভারত থেকে, আমরা বুঝতে পারছি সেই অডিও বার্তা অরিজিনাল, সেটা কেন বিশ্বাস করব না? বলুন, এই প্রশ্নের উত্তর দিন আগে। যদি হাসিনা কার সঙ্গে কি কথা বলেছে সেসব আপনারা মেকানিজম করে একদম তৈরি করে মেটাকুলাস ডিজাইন বানিয়ে সেটাকে নিয়ে এসে আপনি আইসিটিতে আপনি দিচ্ছেন, দাখিল করছেন, দেখুন শুনুন হাসিনার বক্তব্য, হাসিনা এগুলো বলেছিল, সেটা গ্রাহ্য হয়ে যেতে পারে। আর শেখ হাসিনা এখন অডিও বার্তায় যা বলছে সেটা আপনাদের কাছে গ্রাহ্য নয়। কি হিপোক্রেসি মাইরি, কি হিপোক্রেসি। যাই হোক, এবার বলছে এদিকে রায়ের অংশ হিসেবে শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে, যা এনবিআরসি সহ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করবে। আর সম্পত্তি ধানমন্ডি 32 তো ভেঙে চুরমার, গোপালগঞ্জ তো আপনারা নিশ্চিহ্ন করে দিয়েছেন। কিসের আর সম্পত্তি? যেদিন শেখ হাসিনা 5ই আগস্ট গণভবন ছাড়লেন সেদিন তো দেখেছি আপনাদের কি বর্বর চরিত্র। হ্যাঁ, একটা অন্তর্বাস পর্যন্ত ছাড়েননি, সব নিয়ে চলে গিয়েছেন। আবার সম্পত্তি বাজেয়াপ্ত করবেন সরকারিভাবে, আর যেগুলো বেসরকারিভাবে বাজেয়াপ্ত হয়ে গেছে তাদের কাছ থেকে নিয়ে আসুন। পারবেন তাদের কাছ থেকে সেগুলো নিয়ে আসতে? গণভবন ফাঁকা হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে, আরও বেশি বললাম তারও কম সময়ে। সম্পত্তি বাজেয়াপ্ত করবে নাকি তাদের পাসপোর্ট? শেখ হাসিনার পাসপোর্টও তারা বাতিল করে দিয়েছে। দরকার নেই পাসপোর্ট, দরকার নেই। যখন এই মামলায় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট বিচার করবে আপনাকে গিয়ে সেখানে আপনাকে গিয়ে মামলা লড়তে হবে। দেখুন কোথায় করাতে চলেছে জল। এবার বলছি যে হাসিনার লয়ার ছিল, সাজানো গোছানো লয়ার, তার নাম হচ্ছে আমির হোসেন। তিনি বলছেন দ্য স্টেট অ্যাপয়েন্ট ডিফেন্স লয়ার ইন হাসিনাস কেস সে he cannot appeal to the verdict against her unless she turns herself in or is otherwise detained by Bangladesh authorities. যতক্ষণ না শেখ হাসিনা দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন, ততক্ষণ তিনি কি পারবেন না, তিনি অ্যাপিল করতে পারবেন না। এই ভার্ডিক্টের এগেনস্টে তিনি অ্যাপিল করতে পারবেন না। এটা তার বক্তব্য। কে? আমির হোসেন বলছে আই ডু নট হ্যাভ দ্য অপরচুনিটি টু ফাইল অ্যান অ্যাপিল ইন দিস কেস নট আনটিল মাই ক্লায়েন্টস সারেন্ডার অর আর নট অ্যারেস্টেড বাই সাম আদার রিমেন্স। হুসেন ওয়াজ কোটেড বাই দ্য বাংলাদেশ সংবাদ সংস্থা নিউজ এজেন্সি অ্যাজ সেইং আনটিল দেন দেয়ার ইজ নো স্কোপ ফর ফাইলিং অ্যান অ্যাপিল। যদি তিনি সারেন্ডার না করেন, যদি তিনি গ্রেপ্তার বরণ না করেন, তাহলে তার বিরুদ্ধে তার যে রায় বেরিয়েছে সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করা সম্ভব নয়। এটা বলছেন আমির হোসেন। তিনি বলছেন ইন কমেন্টস ক্যারিড বাই লোকাল মিডিয়া হুসেন অ্যাডেড দিস ডিপলি পেইন্ড। এখানে আবার তিনি ডিপলি পেইন্ডও বলছে, আমার খুব গভীরভাবে আমি সমবেদনা জাহির করছি, আমি খুব ভেঙে পড়েছি। তার বক্তব্য এটা শেখ হাসিনার। কিন্তু বলছে শেখ হাসিনা এই যে আমির হোসেন কে, হু ইজ আমির হোসেন? শেখ হাসিনাকে জিজ্ঞাসা করুন, তিনি বলবেন কে আমির হোসেন কে। তিনি জানেনই না তার হয়ে তিনি মামলা লড়ে নিচ্ছেন। বুঝতে পারছেন? মানে আপনি জানেনই না, আপনাকে নিয়ে একটা মামলা হচ্ছে, আপনাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে, এবং সেই যে ট্রায়াল চলছে সেই ট্রায়ালে আপনার জন্যও একটা আইনজীবী রয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি নিজেই জানেন না। কি মজাদার না বিষয়টা? এই হচ্ছে বিষয়। তাহলে লাস্ট পর্যন্ত কি দাঁড়ালো এটাই যে এখন শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে, শেখ হাসিনাকে আগে আত্মসমর্পণ করতে হবে, তারপর সে আপিল করতে পারবে। এখানে এসেই শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেল, তাই তো? আর কি উপায় রয়েছে? আরেকটা উপায় রয়েছে, যদি হাসিনা এরপরও না ফেরেন
এরপরও যদি ভারত হাসিনাকে বাংলাদেশে না পাঠায় তখন কি করবে? তখন আগে থেকেই বলে রেখেছিলেন এরা যে সাজা হলে শেখ হাসিনা বিরুদ্ধে ইন্টারপোলে কনভিকশন ওয়ারেন্টের জন্য আবেদন করা হবে। কবে বলেছিল? রবিবারই বলে রেখেছিল। কে? ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম। এই যে ইনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, সাংবাদিকদের এক প্রশ্ন করেন যে শেখ হাসিনা এখন ভারতে আছেন, তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছিল প্রসিকিউশন, ইন্টারপোল কেন কোনো রকম সাড়া দেয়নি? বুঝতে পেরেছেন? যখন হাসিনা বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল না, সেই সময় ওরা ইন্টারপোলে একটা চিঠি লিখেছিল যে হাসিনা বিরুদ্ধে রেড নোটিশ জারি করুন। ইন্টারপোল গ্রাহ্যই করেনি, কোনো সাড়াই দেয়নি। বলছে এর জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে প্রসিকিউশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিল। দেখছেন, ইনি স্বীকার করে নিচ্ছেন। কিন্তু কালকে মানে সোমবার যদি রায় হয়, রায় হয়ে গেছে, এই রায়ে যদি ট্রাইব্যুনাল শেখ হাসিনা বিরুদ্ধে শাস্তি প্রদান করে দিয়েছে মৃত্যুদণ্ড, তাহলে ইন্টারপোলের আরেকটি কনভিকশন ওয়ারেন্টের মানে দণ্ডাদেশের পরোয়ানা আবেদন করবে প্রসিকিউশন তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য। প্রথমে যে আপনারা পাঠিয়েছিলেন গ্রেপ্তারি পরোয়ানার পর, তখন তো সারাই দেয়নি, কোনো ইন্টারফেয়ারই করেনি। আপনাদের যে চিঠি আপনারা পাঠিয়েছিলেন সেটা খুলে পড়েছে কিনা আমার সন্দেহ ইন্টারপোল। আবার বলছেন যে এখন সাজা হয়ে গেছে, এরপরও আবার একটা নোটিশ পাঠানো হবে যাতে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। তাহলে বাধ্য হবে ভারত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে। সেটা হবে না মশাই, আপনার সেগুড়ে বালি। বোঝা গেল? ইন্টারপোলও কিছু করার সুযোগ থাকছে না। তার কারণ তারাও জানে এতগুলো মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সবাই যখন অপোজ করছে, তখন ইন্টারপোলও জানে এটা পুরোটাই সাজানো গোছানো মেটাকিউলাস ডিজাইন, তাই তারাও এতে হস্তক্ষেপ করতে নারাজ। এবার দেখুন আসল গল্পটা আপনাদের বলছি। কেন একই দিনে, এই যে হেডলাইন করেছে RTV, খুব সুন্দর, যে শেখ হাসিনার রায়ের দিনই কেন বন্দরের চুক্তি স্বাক্ষর? প্রশ্ন আব্দুল নূর তুষার, খুব ভালো একজন রাজনৈতিক বিশ্লেষক। আমি এই প্রোগ্রামটা দেখেছি, যেখানে তিনি বলছেন যে এই যে রায়, সেই রায় যে দিচ্ছে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের কি বিশ্বাসযোগ্যতা রয়েছে? যদি প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের রায় কি বৈধ? বুঝতে পারছেন? সেই রায় কি কার্যকর হতে পারে? এই প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। আর একই সঙ্গে প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনার রায়ের দিনই কেন ইনি আওয়ামী লীগ নয়, আমি যতদূর এনাকে ফলো করেছি, ইনি আওয়ামী লীগ নয়, আব্দুল নূর তুষার। তিনি একজন খুব সুন্দর রাজনৈতিক বিশ্লেষক এবং প্রত্যেকটা দলে কি চলছে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কি অবস্থা, তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেন এই বিষয়গুলো। আর এই তার এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু খুব যুক্তিযুক্ত। দেখুন, jagonews24.com বলছে, চট্টগ্রাম বন্দরে ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ ডানিশ কোম্পানির। চুক্তি কবে স্বাক্ষর হয়েছে? ১৭ই নভেম্বর। হাসিনার রায় কবে দেওয়া হয়েছে? ১৭ই নভেম্বর। কিছু মেলাতে পারছেন? যেই সেন্ট মার্টিনের জন্য আজ শেখ হাসিনা দেশ ছাড়া, যেই সেন্ট মার্টিনের জন্য শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে একটা ছাত্র বিপ্লব করিয়ে, আজ তার রায়ের দিন অন্যদিকে চট্টগ্রাম বন্দর বিক্রি করে দেওয়া হলো কাদেরকে? ড্যানিশ কোম্পানিকে। বুঝতে পারছেন পুরো ষড়যন্ত্রটা? বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমার এই ইনফরমেশন আরও অনেকের কাছে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন এই ভিডিওটি। আর আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে, লাইক করুন ভিডিওটি আর দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।